ব্লু বর্ষাকাল না, এই জন্য জল অনেক। এই জায়গাটাতে এসে হাঁটতেও ভালো লাগে। টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে এটাকে বলা যেতে পারে। এসেছিলেন 1673-তে চিংড়ির মালাইকারি, তবে চিংড়ি গাছ টমেটো সব দিচ্ছে পুরো বিয়ে বাড়ির মাংস, সত্যি দারুণ করেছে। ফিশ ফিঙ্গারটা ডাল দিয়ে খা। মাথাগুলো ঠিকঠাক সাইজ। সুপ্রভাত এবং সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ব্লগে। আজকে আমরা চন্দননগর যাচ্ছি। চন্দননগরে আগেও যখন জগদ্ধাত্রী পুজোর ব্লগ হয়েছে তখন আপনারা দেখেছেন ওখানে আমাদের একজন বন্ধু কাম সাবস্ক্রাইবার থাকে, ওর নাম হচ্ছে অভ্রজিৎ। অভ্রজিৎ বেশ অনেকদিন ধরেই বলছিল, দাদা তোমরা তো আগে যতবার এসছো জগদ্ধাত্রী পুজোর মধ্যে এসছো, চন্দননগরে যখন খুব ভিড়, চন্দননগর নিয়ে একটা ব্লগ বানাও, আমি তোমাদেরকে ঘুরে পুরো জায়গাটা দেখাবো, এখানে দেখার অনেক জায়গা রয়েছে, তারপর তোমরা এখানে লাঞ্চ করো। লাস্ট উইকেন্ডে প্ল্যান হয়েছিল যাওয়ার, কিন্তু ঘটনাচক্রে গত উইকেন্ডে যাওয়া হয়নি। এই উইকেন্ডে গতকাল অবধি আমার অফিস হয়েছে, মানে শনিবারও, আজকে রবিবার ছুটি। আজকে চন্দননগর যাচ্ছি আমরা, এখান থেকে বেরোবো মোটামুটি সকাল 10:30 নাগাদ, এবং এখান থেকে আজকে আমাদের ব্লগটা শুরু করছি। দেখতে থাকুন এবং একটা রিকোয়েস্ট হচ্ছে, ব্লগটা দেখার আগে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ব্লু, হাই ব্লু, এই যে ব্লু, সব পারিস না তুই, এদিকে আয়। প্রচুর শক্তি ওর, চেয়ার ধরে টেনে দিচ্ছে। যা যা, কিচ্ছু হয়নি, এর থেকে তুমি অনেক জোরে ঠোকা খাও, এর থেকে তোমার ঠোকার জোর অনেক বেশি। না এটা পছন্দ, এটা নিয়ে কাল রাত্রিরে শুয়েছিল, বাকি হুজ্জুতি শুরু হয়ে গেছে। বেরোবো এবার, আসো চলো। আজকে চন্দননগর যাওয়া, অনেকদিন পর এরকম বেরোচ্ছি আবার। চন্দননগরের স্ট্যান্ডে আমরা ফার্স্টে গিয়ে পৌঁছাবো, তারপর ওখান থেকে এই জায়গাগুলো ঘুরবো, আর অভ্রজিৎ ওখানেই ডিরেক্টলি আসবে। তারকেশ্বর যাচ্ছে সব এরা, বাবার মাথায় জল ঢালতে। ওল্ড দিল্লি রোডটা নিয়ে বিঘাটির মোড়টা থেকে ডান দিক নিতে হবে, মোস্ট প্রবাবলি, ম্যাপ দেখে নেবো, অসুবিধা হবে না। চন্দননগরে কোনো জায়গাতে লাইটিং হওয়ার খোঁজ, চন্দননগরের লাইটিং চন্দননগরে এসে দেখা জগদ্ধাত্রী পূজার সময়, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। মানে অভূতপূর্ব কাজ, মানে এরকম লাইটিং আমি নিজের চোখের সামনে কোনোদিন দেখিনি, একমাত্র চন্দননগরেই দেখেছি। মানে 3D লাইটিং, অন্য লেভেলেরই ব্যাপার। এইখান দিয়ে সবাই যাচ্ছে, এটা তো সোজা একদম তারকেশ্বর। দিল্লি রোড থেকে আমরা ডান দিক দিয়ে নিয়ে আসি, এবার মানকুণ্ডু হয়ে সোজা স্ট্যান্ডে যাব। এই প্রতিবার এই যে জায়গাটা, এই জায়গাটা আমার এত সুন্দর লাগে, নেমে একটু দাঁড়ালাম এখানে একবার, খুব বেশিক্ষণ লাগলো না আজকে যদিও আসতে চন্দননগর। জগদ্ধাত্রী পুজোর সময় যখন আসতাম তখন এই সামনেই একটা বাগান মতো আছে, সেখানে গাড়িটা রেখে আপনাকে পায়ে হেঁটে ঢুকতে হবে চন্দননগর, কিন্তু এখন তো সেই ব্যাপার আর নেই। হ্যাঁ সবই আমবাগান। আম বিক্রি করতো মাছা করে, উঁচু করে মাছা করে 20 টাকা 30 টাকা কেজিতে আম বিক্রি হতো। কত সালের কথা বলছো? এটা হচ্ছে তোমার 2021, এই 2001 2002। তাই বলে 21 বলছো কি করে? 2001 বা 2000। এই আমাদের সামনে এখন হচ্ছে মানকুণ্ডু স্টেশন। এই মানকুণ্ডু স্টেশনটা ক্রস করলে এরপর থেকে চন্দননগর শুরু। এটা চন্দননগরের সার্কাস মাঠ, এখানে খুব বিখ্যাত জগদ্ধাত্রী পুজো হয়। জগদ্ধাত্রী পুজোর সময় শেষ এসেছিলাম, এক একটা জায়গা দেখছি, কারণ সেই সময়তে চন্দননগর দেখি অন্যভাবে,
আর এখন তো জগদ্ধাত্রী পুজো নয়, এখন অন্যভাবে দেখছি জায়গাগুলোকে। ডান দিকে গঙ্গা, এটাকে বলে স্ট্র্যান্ড, চন্দননগরের বিখ্যাত জায়গা এটা। এখানে লোকে হাঁটতে আসে, বসে, গল্প করে বিকেলে। তো চলে আসছি চন্দননগর স্ট্র্যান্ডের সামনে। আবার প্রায় 1 বছর পর এলাম। চন্দননগর, শ্রীরামপুর এইসব জোনগুলোতে আসলে না এমনি মনটা খুব ভালো হয়ে যায়, কারণ এই জায়গাগুলোর একটা কালচারাল ভ্যালু আছে। সত্যি কথা বলতে গেলে সেই স্ট্র্যান্ডের সামনে একটু অপেক্ষা করব, অব্রজিৎ আসবে। এবং আজকে প্ল্যান হচ্ছে টুকটাক এখানে 1-2 দেখার জায়গা। আগে তো চন্দননগর প্রচুরবার এসছি, কিন্তু চার্চগুলো কিন্তু ঘুরে দেখা হয়নি। শ্রাদ্ধের কাজটা হচ্ছে না। এখানে একজন ঘটি গরম বেচেন, কি ডিস্কো ঘটি গরম বলা না কি এটা ছিল, আমি এটা কোনো ব্লগে দেখেছিলাম। এখানে শ্যুট করছে প্রি ওয়েডিং। জল আছে ভালো, এখন বর্ষাকাল না, এই জন্য জল অনেকটা। ওই দিকটা আমি জানি না, ভাটপাড়া শ্যামনগর দুটোই দেখাচ্ছে। এই তো অব্রজিৎ এসে গেছে। ভালো ভালো আছে। কি খবর? চলছে ভালো ভালো, অনেকদিন বাদে দেখা, প্রায় 1 বছর পর দেখা। ও অব্রজিতের মাও এসে গেছে। মা এসে ব্লুয়ের সঙ্গে দেখা করার জন্য। না, ব্লুকে তো আনা হয়নি, কিন্তু অব্রজিৎ আর অব্রজিতের মা এসেছিল ব্লুয়ের সঙ্গে দেখা করতে। আমার তো ইচ্ছে ছিল একটু চার্চ ফার্স্ট দেখা। হ্যাঁ চলো চার্চে যাওয়া যাক ফার্স্টে। চার্চ আরেকটা জায়গা শুনলাম এখানে চন্দননগর মিউজিয়াম আছে, চন্দননগর মিউজিয়াম, সেটা দেখতে আমি ইন্টারেস্টেড হব। এই স্ট্র্যান্ডের এই মাঝখানের যে জায়গাটা, এটা কি? এটা জোড়াঘাট। জোড়াঘাট। জোড়াঘাট, এই যে মেন, এই যে মনুমেন্টটা আর কি দেখা যাচ্ছে হ্যাঁ। এখানে, এটাই হচ্ছে মেন। এখানে একটা মানে টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে এটাকে বলা যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আবহাওয়া আজকে আমাদেরকে হতাশ করেনি, বৃষ্টি এখনো হয়নি, কিন্তু খুব ভালো লাগে এই জায়গাটাতে এসে, হাঁটতেও ভালো লাগে। আগেও এসেছি অনেকবার। এইটা হচ্ছে আদি মিউজিয়াম, এটা খোলা আছে, মানে আচ্ছা। এটাই মেন মিউজিয়াম বলা যেতে পারে। তো আচ্ছা চন্দননগর কলেজ মিউজিয়াম যেটা নতুন হয়েছে, সেটা এই সময় খোলা নেই, বিকেলের দিকে খুলবে। আচ্ছা আচ্ছা। পাতালবাড়ি হচ্ছে মানে চন্দননগরের এক সময়ের ঐতিহাসিক জায়গা। এখানে এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, এবং এই বাড়ির একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বাড়িটার নিচের অংশটা জলের তলায় বলা যেতে পারে, বা অনেকটা, হ্যাঁ সেই জন্যই এটার নাম হচ্ছে পাতালবাড়ি। ওই সোজা যে হলুদ বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটাই অ্যাকচুয়ালি আমরা ওখানে যাচ্ছি। এবং এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা চন্দননগরের সব থেকে বিখ্যাত স্কুল, সেন্ট জোসেফ কনভেন্ট। রেনোভেশন হচ্ছে এখন 1861 সালে। ঘুরে ঘুরে এরকম 1-2 জায়গা আগে দেখবো, এবং তারপর আমরা যাবো লাঞ্চ করতে। চলো। কি নাম, এটার নাম কি? শহীদ মিনার, ভাষা শহীদ স্মারক আছে, ও সেটারই অনুকরণে এটা। বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শহীদ মিনারের মতন। শহীদ মিনারের মতন, বাংলাদেশের শহীদ মিনারে আদলে বানানো পাতালবাড়ি, এটাই তো। এখানে দেখে মনে হচ্ছে একটা ওই একতলা বাড়ি, কিন্তু নিচে আরো ফ্লোর আছে। এটা তো নতুন ভাবে করা হয়েছে। হ্যাঁ, তো এই সামনের দিকটা এসে দরজার সামনে। চলো ঢোকা যাবে। তো যেটা বলেছিলাম যে পাতালবাড়ির ভেতরে ঢোকা যায় না, সেটাই হলো, ঢোকা যাচ্ছে না। কিন্তু বাইরে থেকে আপনাদের জায়গাটা দেখালাম। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাড়ির বাকি অংশটা কিন্তু নিচের দিকে, মানে নিচে যাচ্ছে আরো। আর এদিকে রাস্তার ওপরে হচ্ছে একতলা, এখানে জাস্ট মানে আন্ডারগ্রাউন্ড। বাংলাদেশের শহীদ মিনারের আদলে বানানো এখানে একটা রেপ্লিকা করা আছে স্ট্যান্ডের মধ্যেই। আমরা এখন নামবো, নেমে ওই জায়গাটায় যাব। এটা রিসেন্টলি বানানো, 2005 সালে বানানো। আর লেখা 2004 সাল, সরি। ভাষা শহীদদের নাম দেওয়া আছে ওখানে সামনে। এবং বাংলাদেশে যে আন্দোলনটা চলছে, সেটা কিন্তু জগৎ জুড়ে সাড়া ফেলে দিয়েছে। আমি এটাই চাই যে যেই মুভমেন্টটা হচ্ছে, সকলে সেফ থাকেন, কারণ অলরেডি প্রচুর জন মারা গেছেন। আমার বন্ধু বান্ধব অনেকেই আছে, তাদের সঙ্গে ফোনেতে খবর নিই, আপডেট নিই। এবং যাই হোক, সিচুয়েশান এরকম, আশা করি একদিন বেটার সিচুয়েশান হবেই ডেফিনেটলি। চন্দননগর মিউজিয়াম, আমরা একটু মিউজিয়ামটায় ঢুকবো, একটু দেখা যাক।
তখনকার সময়ের আর কি প্যালেস, যেটা এখন মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে, রেনোভেশন হয়েছে তো তারপরে। Renovation হয়েছে। আর যারা এবছর এই ময়দান সিনেমাটা দেখেছেন, ময়দান, হ্যাঁ, ওইখানে কিন্তু এইখানকার কিছুটা অংশ, মানে এই জায়গার কিছুটা ক্লিপিংস আছে, যেটা হয়তো চন্দননগর হিসেবে নেই, কিন্তু এই জায়গায় কিছুটা ক্লিপিংস যারা সিনেমাটা দেখেছেন, Shooting হয়েছিল এখানে। রিলেট করতে পারবেন এই জায়গাটার সঙ্গে। আচ্ছা, হ্যাঁ। এখানে মিউজিয়ামে হচ্ছে যে ফোন বা ব্যাগ নিয়ে ঢোকা যাবে না, তো লকারে সব কিছু রেখে তারপর যেতে হবে। ভেতরে জায়গাটা খুবই সুন্দর, যাদের হিস্ট্রি ভাল লাগে, ইতিহাস ভাল লাগে, তাদের জন্য পুরো একদম হীরের খনি। একটা জিনিস দেখলাম ভেতরে, যে 1757 সালে ব্যাটেল অফ চন্দননগর যখন হয়েছিল, সেটা হয়েছিল হচ্ছে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদের মধ্যে। তো সেটার সব মানে সেই সময় অস্ত্র অনেক জিনিস ফিনিস আছে ভেতরে। এবং চন্দননগর যে জায়গাটা, যেটা অভ্রজিৎ বলছিল, সেটা সিওরিটি নেই, বাট যা শুনেছে লোকে সেই হিসেবেই বলছে যে ফ্রেঞ্চরা যখন এখানেতে প্রথম ঘাঁটি গাড়ে, তখন ব্যাপারটা হয়েছিল চন্দননগরে নাকি সেই সময় তৎকালীন সময় চন্দন কাঠ প্রচুর পাওয়া যেত। সেটা একটা বাণিজ্যিক উদ্দেশ্য ছিল যে এখানে কিন্তু ফ্রেঞ্চদের সঙ্গে চন্দননগরের যারা এখানকার লোকাল বা ভারতীয়দের মধ্যে কিন্তু মোটামুটি সখ্যতার সম্পর্ক ছিল। এবং কলকাতা শহরে ব্রিটিশদের যেই রাজটা তখন চলছে, প্রচুর বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামী গা ঢাকা দেওয়ার জন্য চন্দননগরে এসে যেত, এবং ফ্রেঞ্চ গভর্নমেন্ট কিন্তু তাদেরকে সাহায্য করতেন। এবং সেইটাই তৎকালীন ব্রিটিশ আর ফ্রেঞ্চদের মধ্যে যে ঝামেলাটা হয়েছিল, সেটার একটা কারণ ছিল। ফার্স্ট ফ্রেঞ্চ ট্রেডার এসেছিলেন 1673-তে। 1769 ওয়াজ অ্যাবলিশড 1769-এ। ও ব্রিটিশ, হ্যাঁ বললো না, ব্রিটিশ ক্যাপচার 1757-এ। 1757-এ বলা হয় ব্রিটিশরা এসেছিলেন। আর এইটা হচ্ছে the main point that the French regained চন্দননগর from British 1816-এ। চন্দননগর আসলে এই চন্দননগর মিউজিয়ামটা দেখবেন, এবং ভেতরের জায়গাটাও খুব সুন্দর, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সবাই জানি যে 1947 15th আগস্ট ইন্ডিয়ার জন্য কোন দিন, কিন্তু এই শহরের জন্য কোন দিনটা ছিল ফ্রি সিটি, সেটা একটুখানি সবাইকে দেখতে বলবো। 27শে নভেম্বর 1947। তো আমার তো সবসময়তে এমন কোনো জায়গাতে আসতে ভালো লাগে যেখানে একটা হিস্ট্রি আছে, একটা হেরিটেজ আছে, খুবই ভালো লাগে। মানে এইদিকে এই বাগান বা এই জায়গাগুলো, এটা হচ্ছে মিউজিয়ামের পেছনের সাইডটা। এখানে যে ফরাসি শিক্ষা স্টুডেন্টদের জন্য, সেটাও এখানে ব্যবস্থা করা হয়, যেটা ভেতরে হয়। এই এখন হচ্ছে না, কিন্তু এখানে ফরাসি শিক্ষারও প্রচলন আছে, মানে এখনো। ফ্রেঞ্চ শেখানো হয়। স্ট্র্যান্ডের সামনে যে গঙ্গাটা যাচ্ছে, ওটা যদি ওপর থেকে দেখা হয় তাহলে শেপটা হচ্ছে অনেকটা চাঁদের মতন। অনেকে মানেন যে চন্দননগর নামটা সেখান থেকেও এসছে হয়তো। তো এটা নিয়ে কোনো স্পেসিফিক ইনফরমেশন আমি তো পাইনি, এগুলো সবই লোকেদের অ্যাজাম্পশন। বাগবাজার কি এখানেই হয়? না, বাগবাজার এখান থেকে আরেকটু এগোতে নেই। আচ্ছা, এটাই হচ্ছে সেক্রেড হার্ট চার্চ। ও আমাদের গাড়িটা ওখানেই রাখা। আমাদের গাড়িটা সামনে ওইখানে রাখা আছে গাড়িটা। কলকাতার দুটো জায়গা যে দুটো আছে, সেই একই নামে এখানে দুটো জায়গা আছে, বাগবাজার আর বড়বাজার। এই চার্চটা দেখাচ্ছে এস্টাবলিশড হয়েছে 1691। বহু সবসময় তো বন্ধ থাকে চার্চ? না, খোলে, বিকেলের দিকে খোলে, সকালের দিকে খোলে, কিন্তু এখন বন্ধ আছে। এখন বন্ধ আছে আপাতত। আমরা না, ভেতরেও কি allowed না? যতবার এসেছি, যেহেতু স্ট্যান্ডের সামনে এটা খুব প্রাইম লোকেশন, এই চার্চটাকে আমরা প্রচুরবার দেখেছি, কিন্তু ভেতরে ঢোকার সৌভাগ্য হয়নি। বিকেলবেলা যাই না, অতক্ষণ সময় আমাদের হাতে থাকবে কিনা লাঞ্চের পর, যে এসে আবার দেখবো। দুপুর হয়ে গেছে, 1:30 বাজে, খিদে পেয়েছে এখন। জলশ্রী না? জলশ্রীর কথা আমি আস্তে আস্তে বলছিলাম যে জলশ্রীর নাম শুনেছি প্রচুরবার, হ্যাঁ, কিন্তু আজ অব্দি খাইনি। আচ্ছা, এই যে চন্দননগর স্ট্র্যান্ড রোড যেটা আমরা দেখছি, আমরা অনেকেই জানি যে ফরাসি উপনিবেশ হিসেবে চন্দননগরের সঙ্গে সঙ্গে পন্ডিচেরিও ছিল একটা অন্যতম জায়গা, যেটা এখনও আছে অবশ্যই। এবং সেখানে এটাকে প্রমনাদ বলা হয় বা প্রমনাদ লেক, যেটা সমুদ্রের ধারে। ঠিক সেমভাবেই চন্দননগরে কিন্তু এই প্রমনাদ লেক বা স্ট্র্যান্ড রোড যেটাকে বলা যেতে পারে, সেটা গঙ্গার ধারে। এটা হচ্ছে সেই বিখ্যাত চন্দননগর কলেজ, এস্টাবলিশড হচ্ছে 1862 সালে। আমার মেশো একসময় এখানে আসতেন পড়াতে। ও ক্লক টাওয়ার, সময় এখনো দেখায় ঠিকঠাক? একটু স্লো আছে মনে হয়। স্লো হলেও চলছে, এটাই অনেক বড় কথা। জলশ্রী রেস্টুরেন্টের নাম তো শুনেছি অনেকবার, ব্লগও দেখেছি।
পুরো ফ্লোটিং রেস্টুরেন্ট। আচ্ছা, তো বেসিক্যালি জলশ্রী জায়গাটা খুব ভালো, কিন্তু আমাদের যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমরা বাঙালি খাবার এখান থেকে নিতে চাই, খেতে চাই। থালি যদিও এদের এখানে ছিল, কিন্তু সমস্যাটা হচ্ছে থালি অ্যাভেলেবেল শুধু উইকডেজে, উইকেন্ডে না। অভ্রজিৎ আমাদেরকে বললো সামনে একটা দারুণ রেস্টুরেন্ট আছে, বাঙালি রেস্টুরেন্ট, সেটার নাম হচ্ছে, নামটা যেন কি, আহারে বাংলা নামের একটা বাঙালি খাবারের রেস্টুরেন্ট আছে সামনে, সেটাও খুব ভালো। আমরা সেখানেতে আছি জলশ্রী থেকে বেরিয়ে। এবং আজকে রবিবার, তো চন্দননগরের মোটামুটি নামি দামি যা যা রেস্টুরেন্ট আছে সব কটার বাইরেই লাইন হবে, একটুক্ষণ বসতে হবে ওয়েটিংয়ে, তারপর আমরা ঢুকতে পারবো। আচ্ছা, চন্দননগরে খেতে যাচ্ছি যখন লাঞ্চে, এটা খুব স্বাভাবিক ব্যাপার যে ভূতের রাজা সাজেশন আসবেই যে দাদা আপনারা ওখানেতে গেলেন না কেন। একটু বলে দিই, ভূতের রাজা আমরা চন্দননগরেরটা প্রচুরবার এসেছি, আহারে বাংলাতে আসিনি, তাই এখানে আজকে ট্রাই করছি। সকলের থেকে ক্ষমা প্রার্থী একটা বিষয়ে, রেস্টুরেন্টের নাম আহারে বাংলা না, আহারে বাঙালি। ওয়েটিং নাকি? ঠিক আছে। শীতল পেটি থালি, পাবদা থালি। কি খাবি বল? তো লজ্জা পাস কেন? আচ্ছা, থালি আছে দেখো, আমি খুঁজেই পাচ্ছি না থালি। আসার গ্লাস দেওয়া হয়েছে, এই গ্লাসে জল পুরো ঠান্ডা থাকবে, যদিও জলটা এমনিও ঠান্ডা। তো সব আইটেম অ্যাকচুয়ালি একটু ধাপে ধাপে দেওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, লুচি আলুর দমটা দিয়ে শুরু কর ফার্স্টে। নে, তোরা নে। আমি নিচ্ছি, তোরা নে না। এত কিছু তো আমার পক্ষে খাওয়া সম্ভব না। মহাবস্থালি সবাই ট্রাই করে বলে আমাকে দড়িয়ে দিয়েছে। নে, নিয়ে নে। রান্নার কোয়ালিটি ভালো দিয়ে গেছে ফাইনালি। না, রান্নার কোয়ালিটি ভালো, খেয়ে দেখ, ভালো করেছে। মহাবস থালি যেটা দিয়েছে, যেটা দাম হচ্ছে 799, তার মধ্যে মুগ ডাল, শুক্তো, কচু পাতা ভাপা চিংড়ি, ওপাশে লুচি আলুর দম দিয়েছে, মাটন দিয়েছে, কাতলা, দই, মিষ্টি, চাটনি। আমি নিয়েছি ভেটকির পাতুরি থালি, এটা ভেটকির পাতুরি, এদিকে ভাত দিয়েছে, ডাল, শুক্তো, চাটনি, মিষ্টি, আর ওদিকে ঝুড়ি আলু ভাজা। ওরও সেম, হ্যাঁ, এটা চিংড়ির মালাইকারি। তবে চিংড়ির মালাইকারিতে 3টে পিস দিয়েছে, এটা অনেকটাই। স্ট্যান্ডার্ড মহাবস থালি যেটা নিয়েছি তার মধ্যে আবার 2 পিস ফিশ ফিঙ্গারও আছে, দিয়ে গেল। ফার্স্টে শুক্তো দিয়ে শুরু করব। হ্যাঁ, ভাতের কোয়ান্টিটিও ভালো। শুক্তোটা শুধু বলবো সত্যি দারুণ করেছে। বেশ ভালো খেতে শুক্তোটা। খাবার সবসময় শুরু হয় শুক্তো দিয়ে। খাবার কোয়ালিটি খুব ভালো। পারবো না, ফিশ ফিঙ্গারটা ডাল দিয়ে খা। পাঁপড় মনে হয় এতক্ষণে নেতিয়ে গেছে, আমি শিওর। ডালটাও ভালো। ভেটকি মনে হচ্ছে, কচু পাতা ভাপা চিংড়ি। তবে এদেরটা না অন্যরকম একটু হ্যাঁ। স্টাইলটা। আপাতত প্রন ওর মানা, আমি খাচ্ছি না প্রন ওর আপাতত মানা। ভালো খেতে, এটা অন্য ধরনের। এটা একটু কাস্টমাইজড। হ্যাঁ, বিশাল বড় একটা বিশাল পেটি দিয়েছে। মাছটা, এটা একটু বড়ই মাছ, ঠিকঠাক স্ট্যান্ডার্ড যাকে বলে, সেরকম একটা নয়। টেস্টটা একটু ব্লান্ট টাইপের মাছ। এ মালাইকারি নেই, চিংড়ি মালাইকারি সাইজ 3টে দিয়েছে, খেতেও ভালো করেছে। এবং প্রপার যেটা ফ্লেভারটা চিংড়ি মালাইকারি যেরকম হওয়া উচিত, একদম প্রপার। চিংড়ি মালাইকারি নিয়ে দেখি। ভালো করেছে বলছে, সারাতে হবে। মালাইকারি ঝোলটা একদম এক্স্যাক্ট, ঠিক। মালাইকারি ঝোলটা সবথেকে ভালো ব্যাপার এখানে যেটা, সেটা হচ্ছে এক একটা জায়গাতে দেখবেন মালাইকারি ঝোলটা এত মিষ্টি করে দেয় না, খাওয়া যায় না, কিন্তু এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই। মাথাগুলো ঠিকঠাক সাইজে।
বিশাল বড় পিস দিয়েছে, এটা ভালো করেছে, এটা বেশ ভালো করেছে। ভেটকি পাতুরি মাছটা খুব ভালো, ভেতরে সবটা মশলা ঢোকে না, এটাই ব্যাপার। আসলে ভাপার যে পিসগুলো একটু ছোটো হলে ভালো হয়। এরা বেশি সরষে দেয়নি। এটা মাটনটা এবার দেখা যাক। পোলাও দিয়ে খা নাকি? আগে ঝোলটা খেয়ে দেখা যাক কেমন। ঝোলটা পুরো ওভার বাউন্ডারি, পুরো বিয়ে বাড়ির মাংস একদম। মাটন ইজ অল অ্যাবাউট কষানো। ফুল রেয়াজি, পুরো রেয়াজি। আর চর্বি নেই তোরে? না রেয়াজি। ভাত নেই তো, মাটনটা দিয়ে দিই। মাটন ওরা পেঁয়াজ টমেটো সব দিচ্ছে, গোটা গরম মশলা তো ভাত। মাটনটাই বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট। আচ্ছা, তো খাওয়া শেষ হয়ে গেছে, অসাধারণ খাওয়া ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর চিংড়ি থালি আর ভেটকি পাতুরি থালি হচ্ছে 449 করে। এখন এখানে নন্দদুলালের মন্দির আছে, ওটা একটু দেখতে যাবো, তারপর মিষ্টি কিনে বাড়ি ফিরবো। চন্দননগরে এসেছি, বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাবো, নয় সূর্য মোদক নয় মৃত্যুঞ্জয়। সব তারকেশ্বর যাচ্ছে এখানে। তো এখন এখানে নন্দদুলালের মন্দিরের সামনে এসেছি, এই মন্দিরটায় যাব। ওই দিক দিয়ে চলো, এখানটা কাদা। এখানে মানে এই টেম্পলের যে আর্কিটেকচারটা কাইন্ড অফ টেরাকোটার, কিন্তু এখন আফটার রেনোভেশন সেগুলো হয়তো অতটাও নেই, প্রম্পটলি দেখা যাবে না, কিন্তু এখনো আদলটা দেখলে বোঝাই যাবে যেটা টেরাকোটার একটা আদলে তৈরি। আচ্ছা, সামনেই তো জন্মাষ্টমী না? মানে একটা ছোটবেলার কৃষ্ণর রূপ, মানে গোপাল। গোপালের। আকাশ পুরো কালো হয়ে এসছে, বৃষ্টি শুরু হবে। বৃষ্টি শুরু হলো বলে। এবার মেনলি যদি তুই সেটা বলিস, তাহলে তুই বাঁশবেড়িয়ার ওখানে যে হংসেশ্বরী মন্দির আছে, সাইডে বাসুদেব মন্দির, ওইখানে হাতের কাজ, ওখানে হাতের কাজটা সুন্দর। টেরাকোটা ওখানেও দেখা যায়। বাসুদেব টেম্পল তো অসাধারণ। এবার যাবো, তখন ওখানে যাবো তো। এবার আমরা যাব, মিষ্টির দোকান থেকে মিষ্টি নেব, তারপর অপরকে বাই বলে বাড়ি ফিরতে হবে কলকাতায়। বাড়িগুলো আর্কিটেকচারটা দেখুন, ওরকম মিডিয়েভাল সময়ের ইউরোপিয়ান আমলের আর্কিটেকচারটা দেখলেই তো বোঝা যাচ্ছে বাইরে থেকে, না? ওরকম সেই সময়ের আর্কিটেকচার। তো এখন আমরা এসে গেছি হচ্ছে চন্দননগরের বিখ্যাত মিষ্টির দোকান। আপনারা যারা এখানকার বাসিন্দা তারা সবাই জানবেন, বাইরের লোকেও জানে, সূর্যমোদক। সূর্যমোদকে আমরা আগেও এসেছি, এখান থেকে বাড়ির জন্য জল ভরা নিয়ে যাব। মৃত্যুঞ্জয়তে যেতে পারতাম, কিন্তু মৃত্যুঞ্জয় এখনো খোলেনি, দেরি হয়ে যাবে, এরপর এখান থেকে নিয়ে বেরোবো। তুই খাবি এখন কিছু? আমি খাবো না কিছু, অব্র খা একটা। কি খাবি? একটা নাও, হাত অফ করে খাবো। সানবারটাকে একটা দিয়ে দিই। তুই খাবি না? না, আমি খাবো না, আমি খাবো না, তোরা খা। গুড় থাকে ভেতরে নাকি? গুড় থাকে শীতকালে, এখন চিনির রস যেটা থাকে, রস বলতে তার সঙ্গে হালকা গোলাপ জলের একটা ফ্লেভার থাকে। আচ্ছা, কি দাম আছে এটার? জল ভরা এটা সবথেকে বড় সাইজে আছে, সেটার এক একটা জল ভরার দাম হচ্ছে 120 টাকা করে। আগেও নিয়ে গেছি। আচ্ছা চলো, অনেক থ্যাঙ্কস, খুব ভালো ঘুরলাম আজকে। আবার দেখা হবে জগদ্ধাত্রী পুজো। কথা বলি, এখানে যখন ঐতিহাসিক জিনিসগুলো বলা হচ্ছিল যে বারবার ডুপ্লে প্যালেস, ডুপ্লে কলেজ, বারবার ডুপ্লে কথাটা কেন আসছে, তো আমাদের তৎকালীন যিনি গভর্নর ছিলেন জোসেফ ফ্রাঁসোয়া ডুপ্লে, ওনার নাম অনুসারে বা ওনার নামাঙ্কিত এই জায়গাগুলো, যার জন্য বারবার হয়তো এই ডুপ্লে কথাটা আসছে, ফ্রেঞ্চ। আচ্ছা, বুঝলাম। আমরা কিন্তু আবার আসবো, খুব ভালো লাগলো। আজকে রবিবারের দিনটা খুব ভালো গেল, অনেক থ্যাঙ্কস। অনেক মানে ওয়ান অফ দ্য ফেভারিট প্লেসেস যাকে বলে, খুব প্রিয় জায়গা আমাদের, আর আসলেই সববার মনটা খুব ভালো হয়ে যায়। খুব ভালো লাগলো, তোকে অনেক থ্যাঙ্কস, ভালো থাকিস, আবার দেখা হবে, ঠিক আছে? চলো, বাই।
অব্রোর মেন ব্যাপারটা হচ্ছে অব্রোর জন্য দুর্গাপুজোর সেলিব্রেশন থেকে অনেক বড় সেলিব্রেশন হচ্ছে জগদ্ধাত্রী পুজো, যেটা চন্দননগরের সকলের সঙ্গে হয়। যাই হোক, খুব ভালো থাকলো, তুই ভালো থাকিস, আবার দেখা পরে হবে। আবার জগদ্ধাত্রী পুজোর সময় আবার আসবো, আবার দেখা হবে, একদম একদম। চলো বাই। সানডে সাসপেন্স শুনতে শুনতে হাইওয়ের ওপর দিয়ে ফিরে যাবো। এটা আলাদাই এর পরিবেশ। আগে বাজি রেখে মরার ঘাট থেকে গাঁদা ফুলের মালা ছিঁড়ে এনেছি। লিপটা খুলেছে আর দেখি এটা কে এটা? আমি তো ভালো আমি নিয়ে যাবো তোমায়। কি এগুলো তোমার গিফট আছে, দেখি দাও, এটা তোমার গিফট। কি এটা? চলছে? আজকে সারাদিনটা তো আমার ব্যক্তিগতভাবে অসাধারণ গেছে, খুব ভালো লেগেছে। জাস্ট একটা চেঞ্জ। যদি আপনারও ভালো লেগে থাকে আজকে ব্লগটা, তাহলে অতি অবশ্যই মনে করে ভিডিওটাকে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, বাই।